ডাকসুতে নির্বাচনী প্রচার শুরুর দিনই আচরণবিধি লঙ্ঘন, ভোটে থাকবে সেনাবাহিনী। ডাকসুতে আপিলে মনোনয়ন পেল ১৩ জন, ডাকসুতে সংগ্রহের মেয়াদ বাড়ল। যেসব দল নির্বাচনে আসবে না তারা মাইনাস হয়ে যাবে। মন্তব্য সালাউদ্দিনের, সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির আগেই সংস্কার বিচার সম্ভব বললেন হাসনাত। ঢাকা বিভাগের ২৮টি আসনের সীমানার আপিল নিষ্পত্তি ইসির। আসন বাড়ায় খুশি গাজীপুরের প্রতিনিধিরা, কমায় ক্ষোভ মানিকগঞ্জ মুন্সিগঞ্জবাসী। ৩ দাবিতে শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি, যান চলাচল বন্ধ। বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এবং পুলিশের সাথে গোলাগুলির ঘটনায় মুন্সিগঞ্জে ডাকাতের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান। ৫ আগস্টে জেল পালানো ৭০০ কয়েদি এখনো বাইরে। স্বাগত। এখন সন্ধ্যায় শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি সুমাইয়া রাত্রি। ডাকসুতে নির্বাচনী প্রচার শুরুর দিনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে ক্যাম্পাসে থাকবে সেনাবাহিনী। ভোট গ্রহণ থেকে ফলাফল প্রকাশের আগ পর্যন্ত কেন্দ্র পাহারা দেবেন তারা। এবার ডাকসুতে ভিপি পদে ৪৫ আর জিএস পদে ১৯ জন লড়ছেন। ফরহাদ বিন নূর জানাচ্ছেন বাকিটা। ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনই ঘটল আচরণবিধি লঙ্ঘন। আচরণবিধির ৭ ঘ অনুচ্ছেদ অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলের ক্ষতি সাধন করা যাবে না। অথচ চারুকলা ইনস্টিটিউটে ছাত্র শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুর ও প্রার্থীদের ছবি এভাবেই বিকৃত করা হয়েছে। বিকেলের সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র নিন্দা জানান তারা। গুপ্তপক্ষ যারা আওয়ামী লীগের পতনে, আওয়ামী লীগের ক্ষমতার পলায়নে যারা আশাহত হয়েছে, যারা শেখ হাসিনার সেই অবয়বকে ভেঙে ফেলেছিল বৈশাখের আগ মুহূর্তে, আপনারা দেখেছেন, সেই পক্ষটাই আজকের এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমাদের এই জুলাইয়ের চোখ হারানো শিক্ষার্থীর প্রতি, শিক্ষার্থীর সে একটি চোখ যে হারিয়েছে সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা আর একটি ছবিতে, এবং একই সাথে ইসলামোফোবিক সিমটমসের মধ্য দিয়ে। এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল প্রচার শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা বান্ধব করার প্রতিশ্রুতি দেয় এই প্যানেল। একই সঙ্গে ভোট কেন্দ্র ও বুথের সংখ্যা বাড়ানোর দাবি জানায় তারা। আমাদের যে জোট, সেই জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট করতে চাই। বিকেলে ভিসি চত্বরের স্মৃতি চিরন্তনে ফুল দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে ছাত্রদল সমর্থিত প্যানেল। প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ স্লোগান তাদের। দেয় বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে নানা প্রতিশ্রুতি। আর আমরা বিশ্বাস করি শুধুমাত্র আশ্বাসে নয়, শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, আমরা পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমাকেও প্রচারণা করতে দেখা যায়। বিধিমালাগুলো আসলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঠিক করা হয়েছে। সেই বিধিমালা যাতে প্রশাসন নিজেই ওই বিধিমালাতে স্ট্রিক্ট থাকে এবং সকল পক্ষের মধ্যে এক ধরনের একটা ব্যালেন্স করতে পারে। কিন্তু সেই জায়গায় যদি প্রশাসন পক্ষপাতিত্ব করে, তাহলে যেসব এখানে শিক্ষার্থীরা আছে, যেসব প্রার্থীরা আছে, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের একটা ইমব্যালেন্স তৈরি হবে। এর আগে সকালে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা। বৈঠকে আচরণবিধি মেনে প্রার্থীদেরকে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়। ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের মূল 7টি প্রবেশপথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী এবং ভোট গণনার সময় কেন্দ্র ঘিরে রাখবে। ভোট গ্রহণের 7 দিন আগে থেকে হলগুলোতে বহিরাগতরা অবস্থান করতে পারবে না। আর ভোট গ্রহণের দিন মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখা হবে। সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন, প্রয়োজন অনুযায়ী আসবেন। তবে ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে। বৈঠক শেষে প্রতিক্রিয়া জানান কয়েকজন প্রার্থী, আহ্বান জানান ভোট কেন্দ্র বাড়ানোর। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শাটল বাস সার্ভিসটি, সেটি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করেছে। আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি, আবারও আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই যাতে অতি দ্রুত সেই শাটল সার্ভিসটি চালু করে।
ডাকসু নির্বাচনের আগ মুহূর্তের দিনগুলোতে যেই ডিপার্টমেন্টগুলোতে গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে, যেহেতু ডাকসু এটা একটা ক্যালেন্ডার ইভেন্ট হওয়ার কথা, ক্যালেন্ডার ইভেন্ট হলে স্বাভাবিকভাবেই কোন ডিপার্টমেন্ট কোন পরীক্ষা কবে হবে সেক্ষেত্রে ঠিক আগ মুহূর্তের দিনগুলোতে একটা ফ্লেক্সিবিলিটি থাকার কথা। মঙ্গলবার বিকেলে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এবারে ডাকসু নির্বাচনে মোট 471 জন প্রার্থী 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানে ভিপি পদে 45 জন, জিএস পদে 19 জন এবং এজিএস পদে 25 জন প্রার্থী। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে আপিলের শেষ দিনে 13 জন প্রার্থী আবেদন করেছে। এর আগে সোমবার সন্ধ্যায় জাকসু নির্বাচন 276 মনোনয়ন যাচাই বাছাই করে 256 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। নানা অসঙ্গতির কারণে বাতিল করা হয় 20 প্রার্থীর মনোনয়ন, এর মধ্যে 6 নারী ও 14 জন পুরুষ প্রার্থী। জাকসু নির্বাচন কমিশন জানায় বুধবার বাদ পড়া প্রার্থীদের আপিলের শুনানি ও রায় দেওয়া হবে। এরপর 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এদিকে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের সময়সীমা বাড়ানো হয়েছে 31 আগস্ট পর্যন্ত। ফর্ম বিতরণের সময় বাড়ানো ও ভোট কেন্দ্র স্থানান্তরে নির্বাচন পেছানোর শঙ্কায় বিক্ষোভ করেছে ছাত্র শিবির। আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। রাকসু নির্বাচন তফসিল অনুযায়ী মনোনয়ন তোলার আজ শেষ দিন। সকাল থেকেই রাকসু অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গণ মুখর প্রার্থী সমর্থকদের সমাগমে। গেল দুদিনের মন্থর অবস্থা কাটিয়ে ক্যাম্পাস জুড়ে জমজমাট রাকসু নির্বাচনের আবহ। দীর্ঘ 35 বছরের অচলায়তন ভেঙে নির্বাচনের ডামাডোল ছুঁয়েছে সাধারণ শিক্ষার্থীদেরও। তাতে নির্বাচন ঘিরে প্রত্যাশা বেড়েছে তাদের। আজকে যে আমি রাকসুতে পরিবেশ দেখতেছি খুবই আনন্দমুখর পরিবেশ, এবং আমরা চাই রাকসু কমিশন যে নির্দিষ্ট তারিখ দিয়েছে ওই তারিখেই নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়। রাকসুর মতো এই জায়গায় আমরা যে নারীদেরকে দেখতে চাই, তারা আমাদের দাবি দাওয়াগুলো প্রশাসনের কাছে তুলে ধরবে, বিভিন্ন সংকট সমস্যাগুলো। ভিপি, জিএস, এজিএস বা মহিলা বিষয়ক সম্পাদক বা সিনেট সদস্য মনোনয়ন ফর্ম বিতরণ করে অবসরের ফুসরত পাচ্ছে না রিটার্নিং কর্মকর্তারা। তফসিল অনুযায়ী গেল রোববার 5টি, সোমবার 10টি মনোনয়ন তোলেন প্রার্থীরা। শেষ দিনে দুপুর পর্যন্ত রাকসুতে 26 জন, সিনেট সদস্য 3 জন আর হল সংসদে শতাধিক প্রার্থী মনোনয়ন তুলেছেন। ছাত্রদের যে বেসিক নিডসগুলো এগুলো এখনো ফুলফিল হয়নি। আমরা এগুলো আদায়ের জন্য এবং ছাত্রদের কথা এবং ছাত্রদের কাজের যে প্রতিফলন এটা আমরা ঘটানোর চেষ্টা করি। আমি প্রশাসনের কাছে একটাই দাবি জানাবো, 15 সেপ্টেম্বরে যেন রাকসু নির্বাচন হয়। যদি 15 সেপ্টেম্বরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত না করতে পারে এই প্রশাসন, তাহলে এই প্রশাসনকে এই সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা মিলে এই প্রশাসনকে ছুঁড়ে ফেলে দেবে। 2 দিন ধরে আমাদের হল সংসদ বা কেন্দ্রীয় সংসদে যারা দাঁড়াচ্ছে স্বতন্ত্র পার্টি হিসেবে, প্যানেলগুলোর কথা আমি বলবো না, তবে সাধারণের একদম যে কাতারে আমরা রয়েছি, আমরা সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনটাতে অংশগ্রহণ করছি। ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থীদের নানা দাবি আন্দোলনে যে সংশয় সৃষ্টি হয়েছিল তা কাটিয়ে উঠেই অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন হবে মনে করছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। মোটামুটি সকল ছাত্র সংগঠন সহ সামাজিক সংগঠন সবার সাথে যোগাযোগ হয়েছে, সবার মাঝে আগ্রহ আছে এবং সবাই অংশগ্রহণ করবে এমনটি আমরা দৃঢ়ভাবে আশা করছি। অতএব এটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। তফসিল অনুযায়ী আগামী 27-28 তারিখ পর্যন্ত মনোনয়ন দাখিল, 31 থেকে 1 সেপ্টেম্বর মনোনয়ন যাচাই বাছাই শেষে 4 সেপ্টেম্বর হবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। কোনো দল আগামী নির্বাচনে অংশ না নিলে রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানের নিজ বাসায় সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে দাবি করেন, রমজানের 1 সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে কয়েকটি ইসলামীপন্থী দলের সাথে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর 1 সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই, সরকারের তরফ থেকেও নেই, নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই, আমাদের তরফ থেকে তো না থাকারই কথা।
আমরা তো আরো আগেই নির্বাচন চেয়েছিলাম। রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের আগে দুই একটি রাজনৈতিক দল হয়তো মাঠের বক্তৃতায় উত্থাপন করছে, কিন্তু নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনে ছিল না, কোনো এজেন্ডায় ছিল না, টেবিলে ছিল না। তো সুতরাং এই বিষয়ে আমি কোনো এখানে বক্তব্য দিতে চাই না। পিআরের বক্তব্য, মাঠের বক্তব্য মাঠেই দেয়া হবে। ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার বিচার সম্ভব, তবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মানবাধিকার সংগঠন মায়ের ডাক আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে এই মন্তব্য করেন তিনি। এ সময় গুমের বিচারে স্থায়ীভাবে স্বাধীন কমিশন গঠন সহ 3টি দাবিও তুলে ধরেন দলটির নেতারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পতিত স্বৈরাচারীর মসনদ ভেঙে যাওয়ার 1 বছর পরেও দরজার পানে চেয়ে আছেন সে সময় গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা। কারো বাবা, কারো সন্তান, কারো বা ভাই কিংবা স্বামী, প্রিয়জনের বেঁচে ফেরার আশায় এখনো বুক বেঁধে আছেন তারা। আমি ভাবতাম যে আমার হাজবেন্ড ফিরে আসবে, বাচ্চাদের ওই আশ্বাস যে তোমার বাবা বিদেশে থাকে, তোমার বাবা আসবে, দুটো বাচ্চাকে এটাই বলে রাখতাম। হিসেব বলছে 17 বছরে অন্তত 3000 গুমের মামলা হয়েছে। গণ অভ্যুত্থানের পর আশা জাগলেও নির্মম বাস্তবতায় হতাশ স্বজনরা। 13তে অনেক মানুষকে গুম করা হয় শুধুমাত্র ভিন্ন দল মানে অপোজিশন পার্টি করার কারণে। বিএনপি, জামাত, অন্য সব এবং সাংবাদিকদের, লেখকদের যারাই তাদের ভয়েস রেজ করেছে ফ্যাসিস্ট হাসিনার এগেইনস্টে, সেই মানুষগুলাকে। এমন পরিস্থিতিতে মায়ের ডাকের উদ্যোগে আয়োজিত গুমের স্মৃতির আলোকচিত্রমালা প্রদর্শনী পরিদর্শনের পর স্বাধীন গুম কমিশনের দাবি জানিয়েছেন এনসিপি নেতারা। রাষ্ট্র তার সকল শক্তি দিয়ে এই অপরাধটা ঢাকার চেষ্টা করেছে, কিন্তু তারপরে আমাদের রাষ্ট্রে অনেক সাহসী কিছু মানুষ ছিল যারা এই বছরগুলোতে এত নির্যাতনের মুখে পড়েও এটা ধরে রেখেছেন এবং গুম যে হয়েছে সেটার কথা বারবার বলেছেন, প্রতিরোধ তৈরি করেছেন, যার কারণেই হয়তো আজকে আমরা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে এই প্রতিবাদটা করতে পারছি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির আগে সংস্কার বিচার সম্ভব। গুমের জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে। নির্বাচন একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন হবে, অবশ্যই হতে হবে, কিন্তু সেটির আগে আমাদের কমিটমেন্ট প্রয়োজন, বাস্তবায়নের রূপরেখা প্রয়োজন এবং সেটি লিগ্যাল ভিত্তি দিয়ে তারপরে নির্বাচনটি হতে হবে। এবং সেটি যদি লিগ্যাল ভিত্তি হওয়ার পরে যদি নভেম্বরে নির্বাচন হয় ওয়েলকাম, ডিসেম্বরে নির্বাচন হলো ওয়েলকাম, ফেব্রুয়ারিতে হলো ওয়েলকাম, আমরা সেখানে সহায়তা করি। এদিকে রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে উল্লেখ করে মতপার্থক্যের কারণে কোনো নারীকে কুৎসা না রটানোর আহ্বান জানান হাসনাত। কুৎসা, ব্যক্তিগত কুৎসা, তারপরে ভিন্নমত দমন, ব্যক্তিগত চরিত্র হনন, এই বিষয়গুলো গণতন্ত্রের জন্য এগুলো শত্রু। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ঘিরে ইসিতে 3য় দিনের শুনানি শেষ হয়েছে। দিনভর ঢাকা ও এর আশপাশের 28টি সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আমলে নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের আসনগুলোর শুনানি ঘিরে দাবি আপত্তি আমলে নেয় কমিশন। এতে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের 4টি আসন পুনর্বহাল চেয়েছেন এলাকাবাসী। এসব জেলায় একটি করে আসন কমানোর প্রস্তাবনায় ক্ষোভ জানান তারা। এছাড়াও খসড়া তালিকায় গাজীপুরে একটি আসন বৃদ্ধি করায় ইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলার প্রতিনিধিরা। নির্বাচন ভবনে সকাল 10টায় শুরু হওয়া শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং ভৌগোলিকভাবে আমাদের নারায়ণগঞ্জ সদর আসনের যে ভোটার বাসিন্দারা আমরা বঞ্চিত হব। সোনারগাঁ বা তথা যে কোনো উপজেলাকে নিয়ে সংযোজন বা বিয়োজন হয় তাহলে সেটা সমস্যা বাড়াবে তো কমাবে। নতুন একটি আসন হলে আশেপাশের অনেকগুলো আসনের এটা প্রভাব পড়বেই, এটা খুবই স্বাভাবিক, কারণ আপনি 5টা আসনকে ভেঙে 6টা করছেন। 2001-এ আমাদের দোহার উপজেলা নিয়ে ঢাকা 1 আসন ছিল, নবাবগঞ্জ উপজেলা নিয়ে ঢাকা 2 আসন ছিল। আমরা আগের মতো সেই দোহার নিয়ে ঢাকা 1 এবং নবাবগঞ্জ উপজেলা নিয়ে ঢাকা 2 আসন ফেরত চাই। আমরা বলেছি যে এখানে অধিকাংশ ভোটাররা তারা চাই যে ঢাকা 14 আসনের সাথে অন্তর্ভুক্ত থাকতে। নির্বাচন কমিশন অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের বক্তব্য শুনেছেন এবং আশা করি আমরা ঢাকা 14 সাথে কাউন্টি ইউনিয়নকে তার অন্তর্ভুক্ত রাখবেন।
তিন দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচির পর এবার শাহবাগ অবরোধ করেছেন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুয়েট ছাড়াও একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন। মঙ্গলবার বিকেল 3:30টায় বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা দাবি জানিয়ে বলেন, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিসিএস ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। টেকনিক্যাল 10ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিসিএস ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে। এই মুহূর্তে শাহবাগ মোড়ে আছেন সহকর্মী দেলোয়ার দোলন, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন তিনি। দোলন, বুয়েট শিক্ষার্থীদের দাবিগুলো কি কি এবং শাহবাগে যান চলাচলের এখন আসলে কি অবস্থা? বুয়েট শিক্ষার্থীদের যে শাহবাগ অবরোধ করে আন্দোলন, সেটি এখনও তারা অবস্থান করছেন এখানে। ঠিক বিকেল 3:30 থেকে বুয়েট ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল এক পর্যায়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়। আর ঠিক 3:30টার পর থেকে কিন্তু তারা শাহবাগ দখলে নিয়েছেন আর এখনও তারা অবস্থান করছেন। ফলে চারদিকের যে যান চলাচল সেটি পুরোদমে বন্ধ রয়েছে দীর্ঘ সময় ধরে। আর যে কারণে ভোগান্তি আসলে চরমে পৌঁছেছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে রাতের ঠিক বিকেল থেকে শুরু হওয়া যে তাদের কর্মসূচি এখনো চলমান রয়েছে। তারা আরেকটি বিষয় এখানে জানান দিচ্ছেন যে এই যে আন্দোলন করছেন তারা, এর আগে তারা রাতের বেলা 11টা কিংবা রাতের 12টার দিকেও তারা নানা কর্মসূচি ঘোষণা করেছিলেন এই শাহবাগ কেন্দ্রিক। তবে আজকের এই যে দখলে নিয়ে ভোগান্তি সৃষ্টি করে, এর কারণ হিসেবে তারা বলছিলেন যে শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা সুনির্দিষ্ট কোনো আশ্বাস পাননি। ফলে আজকে তারা শাহবাগের সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন যে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। আজকের এখান থেকে তারা যেমনটা ডিপ্লোমাধারীদের যে পদোন্নতির বিষয়ে যে অসন্তুষ্ট রয়েছে, সেখানে সুনির্দিষ্ট সুরাহা না আসা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। একইভাবে তারা বলছেন যে সারা দেশের যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো সাথে সমন্বয় করে আগামী দিনে একটি বৃহৎ কর্মসূচির ঘোষণাও তারা দিতে পারেন। তবে কখন নাগাদ তারা এই শাহবাগ ছেড়ে যাবেন সেটি আমরা এখনো না জানতে পারলেও তবে হয়তো রাত 8টা নাগাদ তারা সরে যাবেন বলে আমরা আশ্বাস পেয়েছি। তবে রাত 8টার পরে তাদের সুনির্দিষ্ট ঠিক আগামী দিনগুলোতে কি ধরনের কর্মসূচি তারা ঘোষণা করবেন সেটিও হয়তো জানাবেন। আপনাকে জানিয়ে রাখি যে আজকের এই শাহবাগ দখলে নেয়ার কারণে চারদিকে যেমনি জট তৈরি হয়েছে, ফলে মানুষের ভোগান্তি আসলে চরমে পৌঁছেছে। আর এর জন্য সাধারণ যারা রয়েছেন, যারা যাত্রী সাধারণ রয়েছেন, তারা যেমনিভাবে নানা অভিযোগ করছেন গণমাধ্যম কর্মীদের কাছে, একইভাবে তবে যারা শাহবাগ দখল নিয়ে রয়েছেন তারা বলছিলেন সুনির্দিষ্ট রূপরেখা কিংবা আশ্বাস না মিললে তারা এখান থেকে ছেড়ে যাবেন না। তো সব মিলিয়ে শাহবাগের যে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন চলছে তা সেখান থেকে আমার কাছে এই ছিল সবশেষ রাত্রি। তিন দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচির পর শাহবাগ অবরোধ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দেলোয়ার দোলন। 1.5 ঘন্টা পর বরিশাল কুয়াকাটা মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে স্বাভাবিক হতে শুরু করেছে যানবাহন চলাচল। এর আগে তৃতীয় দিনের মতো অবকাঠামোগত উন্নয়ন সহ 3 দফা দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। পরে অবরোধ করেন বরিশাল কুয়াকাটা মহাসড়ক। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে 3 দফা দাবিতে আন্দোলন চলছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের লিখিত আশ্বাস মেলেনি। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে মহাসড়কে অবস্থান নেয়। এ সময় তিনি বলেন, অল্প সময়ে অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। ছোট কাজগুলো আমরা আপাতত করে নিতে পারবো, আর বড় কাজের জন্য আমাদের এটা অপেক্ষা করতেই হবে, কারণ আমাদেরকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। আমি এসে দাঁড়িয়েছি, এক তো ওদের প্রতি সমর্থন আছেই, প্লাস যাত্রীদের কষ্ট দেখেও আমার খারাপ লাগছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের সঙ্গে ডাকাতদের ব্যাপক গোলাগুলিকে কেন্দ্র করে মেঘনা নদীতে যৌথ বাহিনীর অভিযান
চালানো হয়েছে। বিকেলে গজারিয়া থানা পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও র্যাব 11 এর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় মেঘনা নদীর তীরবর্তী জামালপুর, বালুয়াকান্দি সহ বিভিন্ন এলাকায় তল্লাশি করা হয়। এক পর্যায়ে গোলাগুলির ঘটনায় তালিকাভুক্ত ডাকাত আশরাফ উদ্দিনের বাড়ি ঘর তল্লাশি করে যৌথ বাহিনী। এর আগে সোমবার বিকেলে গোয়াগাছিয়ায় নতুন চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পের টহলরত সদস্যদের স্পিডবোর্ড লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণের পাশাপাশি অন্তত 100 রাউন্ড গুলি চালায় ডাকাতরা। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। পরে ডাকাতরা চাঁদপুরের মতলবের দিকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান 5 থেকে 6টি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে নদীর মাঝখানে মহড়া দিচ্ছিল নৌ ডাকাত নয়ন পেঁয়াজ গ্রুপের 30 থেকে 40 জন সদস্য। 5 আগস্টের আগে পরে জেল ভেঙে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে জঙ্গি, মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 700 জনকে এখনও গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। সকালে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, মাদক পরিবহন ও নানা অনিয়মের সাথে জড়িত থাকায় গত 1 বছরে 34 জনকে চাকরিচ্যুত ও 440 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আর জানাচ্ছেন আরিফ হোসেন। তখন চারিদিকে মুক্তির ডাক, জনতার ক্ষোভ ফুঁসে ফেপে রাজপথে। সরকার বিরোধিতার অপরাধে একে একে কারাগারে রাজনীতিবিদ, ছাত্র জনতা। রাজপথের পাশাপাশি 5 আগস্টের আগে তাই বড় প্রতিরোধ তৈরি হয় কারাগারের ভেতর। তখন ছাত্র জনতার আন্দোলনের সুযোগ নেয় দাগী অপরাধীরাও। শুরুটা নরসিংদী কারাগার থেকে। জেলগেট ভেঙে ছাত্র জনতার পাশাপাশি বের হয়ে যায় জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভয়ঙ্কর বহু আসামি। শেখ হাসিনা পালিয়ে যাবার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগে একে একে বেশ কয়েকটি কারাগার ভেঙে পালিয়ে যায় 2200-র বেশি বন্দী। গত 1 বছরে পলাতক বহু অপরাধী ফের গ্রেফতার হলেও সকালে এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানান, জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 79 জন সহ 700 জন এখনো ধরাছোঁয়ার বাইরে। 2200-র অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। তার মধ্যে বর্তমানে গ্রেফতার এবং পুনরায় কারাগারে ফেরত আসার পরে যারা বাকি আছেন এখনো 700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলে জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। কারাগারে মাদক সেবন ও পরিবহনের অভিযোগ দীর্ঘদিনের। কারা পরিদর্শক জানান, মাদকসহ নানা অনিয়মে গত 1 বছরে 34 জনকে চাকরিচ্যুত ও 440 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে কারা অধিদপ্তর। 34 জনকে চাকরিচ্যুত করা হয়েছে বাধ্যতামূলক অবসরের পাশাপাশি। 440 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং 172 জনকে বিভিন্ন কারণে, বিভিন্ন অনিয়মের কারণে বিভাগের বাইরে বদলি করা হয়েছে। কারাগারে শৃঙ্খলা ফেরাতে কঠোর মনোভাবের কথা উল্লেখ করে কারা মহাপরিদর্শক জানান, মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে কারো কারো ডিভিশন ক্যান্সেল করা হয়েছে। দেশের বিভিন্ন কারাগারে ডিভিশন প্রাপ্ত বন্দী আছেন 163 জন। এছাড়া কারাগারে অতিরিক্ত চাপ সামাল দিতে ইতিমধ্যে 2টি কেন্দ্রীয় কারাগার ও 4টি জেলা কারাগার চালু হয়েছে বলে জানান তিনি। আরিফ হোসেন, এখন, ঢাকা। শেখ হাসিনার নির্দেশেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফরমায়েশি রায় দেয়া হয়। সকালে আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা রিভিউ শুনানিতে এই দাবি করেন আইনজীবীরা। শুনানিতে আইনজীবীরা জানান, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের আপিল শুনানিতে যে 7 জন বিচারপতি ছিলেন তাদের মধ্যে 4 জন বাতিলের পক্ষে ছিলেন। পরবর্তীতে তাদের পর্যায়ক্রমে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে যে 3 জন বাতিলের বিপক্ষে ছিলেন তাদের প্রধান বিচারপতি হওয়ার সৌভাগ্য হয়নি। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের 13শ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। রোহিঙ্গা জনগোষ্ঠীর মাধ্যমে পরাশক্তিগুলোর রাজনীতি বলি হতে পারে বাংলাদেশ, যা কেবল সংকট নয়, স্বাধীনতার উপরও হুমকি তৈরি করতে পারে। তাই দ্রুতই যুক্তরাষ্ট্র, চীন সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে প্রত্যাবাসনের ব্যাপারে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন রাজনৈতিক নেতারা। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব জানান,
যত দ্রুত প্রত্যাবাসন ঘটানো যায় সেটা নিয়ে কাজ করছে সরকার। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন নাজমুস সাকিব। বাংলাদেশ থেকে একজন রোহিঙ্গাও যখন মিয়ানমারে প্রত্যাবাসন হয়নি, তখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, আদৌ কি রোহিঙ্গা সংকট নিরসন সম্ভব? উত্তর খুঁজতেই কক্সবাজারের 3 দিনের অংশীজন সংলাপ। আয়োজনের শেষ দিন ছিল মঙ্গলবার। সকালেই রোহিঙ্গাদের বাস্তব অবস্থা দেখতে উখিয়া ক্যাম্পে পৌঁছান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ঘুরে দেখেন তাদের পরিস্থিতি, জানতে চান সংকটের কথা। এ সময় রোহিঙ্গাদের কণ্ঠে উঠে আসে তাদের নিজ দেশে ফেরত যাওয়ার আকুতি। আমার দেশ, আর তাই চাই না চাই, দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি। তাইলে আমার যে পাওনা আছে, আমার যে রাইট আছে, এটার জন্য আমার কাজ করতে হবে। অবশ্য ফিরে যেতে চাই, আমার হতন না, তাই ভালো করে ওনারা যদি মানে কি আর সবজিটা করেন দেশে যাবো না। রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন আর স্বাস্থ্যসেবা ঠিক রাখতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। অনেককে দেওয়া হয়েছে কর্মসংস্থানও। আমরা অলমোস্ট লাইক 55%, শতকরা 100 জনের মধ্যে 55 জন আমরা রোহিঙ্গাদের সাপোর্ট দেই, আর 45 জন আমরা সাপোর্ট দিই হোস্ট কমিউনিটি। রাজনৈতিক দলের নেতারা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মাধ্যমে পরাশক্তিগুলোর রাজনীতির বলি হতে পারে বাংলাদেশ, যা কেবল সংকট নয়, স্বাধীনতার ওপরও হুমকি তৈরি করতে পারে। তাই দ্রুতই আমেরিকা, চীন সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার দাবি তাদের। তাদেরকে আমরা কোথায় বাধ্য করতে পারি, এবং সেক্ষেত্রে এই জনগোষ্ঠীকে এম্পাওয়ার করা অর্থনৈতিকভাবে, এবং তারা ফিরে গিয়ে যেন তার এলাকাকে নিজেরা ডিফেন্ড করতে পারেন। এই রোহিঙ্গা ক্রাইসিসকে নিয়ে যে পরাশক্তিগুলোর যে একটা পলিটিক্স আছে, সেই ভূ রাজনীতির একটা প্যাচে পড়ে দেখা যাবে যে আমাদের দেশও কিন্তু তার একটা নির্মম রাজনৈতিক একটা কি বলা যাবে ওই ল্যাবরেটরিতে পরিণত হচ্ছে। সরকার বলছে, রোহিঙ্গাদের কতটা দ্রুত প্রত্যাবাসন করা যায় সেটা নিয়ে কাজ চলছে। তবে ক্যাম্পের সহায়তা কমে গেলে অস্থিরতা বাড়বে। যেখানে আপনার রোহিঙ্গা পপুলেশন এই ক্যাম্পে বাড়ছে, কিন্তু সহায়তা কমছে, তো সেটা তো আসলে দুই দিক থেকেই খুব বিপর্যয়কর একটা সিচুয়েশন। এই যে আমার পাশে যে শিশুদের দেখছেন, তারা লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীরই অংশ, এবং এই শিশুরা আসলেই জানে না যে তাদের আগামী দিনের যেই নিরাপদ যাত্রা কিংবা নিরাপদ কতটা হবে জীবন। আগামী দিনে তারা আসলে ফিরে যেতে চান তাদের যেই রোহিঙ্গাদের যে আবাসস্থল আছে রাখাইন রাজ্য, সেখানে। তবে সেই প্রক্রিয়া কতটা, এটা জানার প্রশ্ন তৈরি হয়েছে শিশুদের মনে। নাজমুস সাকিব, এখন কক্সবাজার। ময়লা আবর্জনায় ড্রেন ভরাট ও খাল দখলে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জমেছে পানি। এতে প্রবাহ বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে এডিস মশার লার্ভা। এর প্রভাবে জেলায় দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। পরিষ্কার পরিচ্ছন্নতা আর সচেতনতার অভাবই ডেঙ্গুর অন্যতম কারণ বলে জানান চিকিৎসকরা। সোহান মাহমুদের তথ্যছবিতে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন ড্রেনে জমে আছে পানি, যেখান থেকে জন্ম নিচ্ছে এডিস মশার লার্ভা। এতে দিন দিন বাড়ছে মশার উপদ্রব। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল সহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিনিয়ত আসছেন রোগীরা। পরীক্ষা করলেই ধরা পড়ছে ডেঙ্গু পজিটিভ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার 15টি ওয়ার্ডের মধ্যে মিশ্রিপাড়া, বালুবাগান, পিটিআই, নিচতলা, ফুলকুড়ি ও পুরাতন বাজারে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ড্রেন আবর্জনা ভর্তি থাকছে, ময়লা পরিষ্কার করছে না। পৌরসভা থেকে যে আগে বীজ টিজ দেওয়া হতো, এখন কোনো বীজ দেওয়া হয় না। পৌরসভায় যে ড্রেনেজ ব্যবস্থাগুলো আছে সেগুলো হয়তো বা নোংরা থাকছে, বা কোনো ডেঙ্গু মশা হয়তো বাড়ছে। চিকিৎসকরা বলছেন, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতার অভাবে এর অন্যতম কারণ বলে জানান চিকিৎসকরা। আমাদের ইতিমধ্যে কয়েক মাস হলো আমাদের একটা মাস্টার ড্রেন নির্মাণে ফিজিবিলিটি স্টাডি হয়েছে। তো সেইটা বাস্তবায়ন হলে আমরা ড্রেনের ভালো একটা সুবিধা পাবো, পানি নিষ্কাশিত হবে এবং কোনো জল আবদ্ধতা সৃষ্টি হবে না অদূর ভবিষ্যতে। গত 6 মাসে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। এখন চাঁপাইনবাবগঞ্জ। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন।
পাবনা সীমান্তবর্তী নাটোরের পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন হচ্ছে। এতে হুমকির মুখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিংস ব্রিজ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। বালু উত্তোলনের ফলে পদ্মার গর্ভে বিলীন হচ্ছে আশপাশের চরের ফসলি জমি। এতে প্রতিবছর জমির পরিমাণ কমার পাশাপাশি কমছে ফসলের উৎপাদন। মাহবুব হোসেনের প্রতিবেদন আর ছবি তুলেছেন জাহিদুল ইসলাম। নাটোরের লালপুরের পদ্মা নদীর দিয়ার বাহাদুরপুর এলাকা। প্রতি বছর নদীর এই জায়গা থেকে বৈধ অবৈধভাবে উত্তোলন করা হয় বালু। তবে এবার বৈধভাবে ৪২টি শর্তে ১০ কোটি টাকায় সরকারিভাবে ইজারা দিয়েছে নাটোর জেলা প্রশাসন। নদীর ঠিক মাঝে ডেজার্ট দিয়ে চলছে বালু উত্তোলন। ইজারা শর্তে ১২ ফুটের কথা থাকলেও কোথাও ৪০ ফুট, আবার কোথাও আরও গভীর থেকে উত্তোলন করা হচ্ছে বালু। এখানে বালু আমার তো এটা বৈধ ঘাট, বালু কাটা চলে। ৪০ ফিট ট্যানারে বালু কাটতে কাটতে ভরে দেয়, আবার কোনো সমস্যা নাই। ৪৫ ফিট থেকে নিচ থেকে বালিটা উঠছে। বালি এখন মোটামুটি আছে রানিং। এ তো প্যারা কিছুই না, আরো ডিজার্টটা তো আসেনি, আসলে আরো বেশি হবে, আরো বেশি হবে। আর এখানে তো বালি কাটতে আপনি ৪০ ফিটে, বর্ষার টাইম আসলে আরো পানি বেশি হবে, তখন ৬০ ফিট ৭০ ফিট কাটা লাগবে। পদ্মা নদীর বালু উত্তোলনের জায়গা থেকে ২ থেকে ৩ কিলোমিটার দূরেই অবস্থিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া এই নদীর উপর অবস্থিত ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু। বিশেষজ্ঞরা বলছেন, নদীর গভীর থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে পরিবর্তন হতে পারে নদীর গতিপথ। এতে হুমকির মুখে পড়বে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। হার্ডিং ব্রিজ কিংবা তার পাশে যে রূপপুর পারমাণবিক প্রকল্প, বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলো। এই স্থাপনাগুলোতে যেহেতু নদীর ধারে অবস্থিত এবং নদীর গতিপথের সাথে তাদের স্থায়িত্ব নির্ভর করে, অতএব এখানে অপরিকল্পিতভাবে যদি বালি উত্তোলন হয় তাহলে এটা ওই স্থাপনাগুলোর জন্য হুমকি হবে। এদিকে লালপুরের পদ্মার চরগুলোতে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে অনেকে, কিন্তু বালু উত্তোলনের কারণে প্রতি বছর পদ্মা নদীর গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। বর্ষায় এ ভাঙ্গন আরও প্রবল হয়ে হুমকির মুখে পড়ছে কৃষি ও প্রাকৃতিক জীববৈচিত্র্য। কৃষি বিভাগের তথ্য মতে গত ২ বছরে এই এলাকার অন্তত ৭০ হেক্টর কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। পদ্মা নদীর পার ভাঙ্গন সৃষ্টি হলে চরমভাবে এই চরাঞ্চলে যারা কৃষক রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হবে। অবিলম্বে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন যেন বন্ধ করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আমাদের কৃষি জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গত ৫ থেকে ৭ বছরের পরিসংখ্যান আমরা দেখতে পাই, প্রায় ৭০ হেক্টর জমি আমাদের নদীগর্ভে বিলীন হয়েছে। পদ্মা নদীর ঠিক এই জায়গাটাতেই ২৫ থেকে ৪০ ফিটের মধ্যে বালু উত্তোলন করা হচ্ছে, কিন্তু এটি একটি বৈধ মহল হলেও ২ থেকে ৩ কিলোমিটার দূরেই রয়েছে পাকশি হার্ডিং ব্রিজ এবং রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। বিশেষজ্ঞরা বলছেন, এই গভীরে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে। এতে করে এসব উন্নয়ন প্রকল্পে একসময় আঘাত হানতে পারে। তাই এখনই এসব প্রকল্প রক্ষার জন্য পরিকল্পিতভাবে বালু উত্তোলনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহবুব হোসেন, এখন নাটোর। আন্তর্জাতিক রাজনীতির পটভূমিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে চীন। তিয়ানজিনে আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCOর শীর্ষ সম্মেলন, যেখানে এক মঞ্চে মিলিত হবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে সবার দৃষ্টি থাকবে শি মোদী বৈঠকের দিকেই। এই বৈঠক শুধু কূটনৈতিক নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন জয়ানারা ভূঁইয়া। চীনের তিনজিয়ানে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন। এতে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৭ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদী। বিশ্লেষকরা বলছেন, এই সম্মেলন কেবল আলোচনার টেবিল নয়, বরং এটি শক্তিশালী বার্তা। বিশ্বকে জানিয়ে দেওয়া যে চীন, রাশিয়া ও ভারতের কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। সেই সঙ্গে পশ্চিমা প্রভাবকে টেক্কা দিয়ে এক নতুন বিশ্ব ব্যবস্থার বার্তা দিচ্ছে এই সম্মেলন।
জানুয়ারি থেকে চীন, ইরান, রাশিয়া এবং ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও উচ্চ শুল্ক আরোপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ সম্মেলনে এসব দেশকে মোকাবেলা করার জন্য মার্কিন চেষ্টা ব্যর্থ হয়েছে তা তুলে ধরতে পারেন চীনা প্রেসিডেন্ট। সেই সঙ্গে নয়াদিল্লির রুশ দূতাবাস গত সপ্তাহে জানিয়েছে শিগগিরই চীন ও ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আশা করছে মস্কো। শি-মোদি বৈঠকে চীন ভারত সীমান্ত উত্তেজনা হ্রাসে সম্ভাব্য অগ্রগতি, বাণিজ্য ও ভিসা নীতিতে শিথিলতা এবং জলবায়ু ও প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। এই সম্মেলনে বড় কোনো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা না থাকলেও তিন নেতার একই মঞ্চে উপস্থিতি বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা। এর আগে গত বছর রাশিয়ার ব্রিক্স সম্মেলনে চীনা প্রেসিডেন্টের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে মোদিকে। পুতিন মোদি ছাড়াও এই সম্মেলনে অংশ নেবেন মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা। সম্মেলনের পর মোদি দেশে ফিরে যাবেন। পুতিন বেইজিংয়ে থেকে যাবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নিতে। এতে চীন রাশিয়ার বন্ধুত্ব আরও এক ধাপ গভীর হয়ে উঠবে বলে মনে করছেন অনেকে। 2001 সালে এসসিও প্রতিষ্ঠার পর থেকে এটিই হবে এই সংস্থার সবচেয়ে বড় সম্মেলন। 6টি সদস্য রাষ্ট্র নিয়ে শুরু হলেও বর্তমানে সদস্য রাষ্ট্র 10টি, 16টি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে এই সংস্থার। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। এবার খেলার খবর। র্যাঙ্কিংয়ে উন্নতি হলে শক্তিশালী দলগুলোর কাছে গুরুত্ব বাড়েনি দেশের নারী ফুটবল দলের। বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন আক্ষেপ করেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এ সময় নিজের ব্যক্তিগত পরিচয় কাজে লাগিয়ে থাইল্যান্ডের সঙ্গে অক্টোবরে 2টি ম্যাচ আয়োজন করেছেন বলেও জানান তিনি। বাকিটা জানাচ্ছেন শরীফ রওশন। একের পর এক চমক দেখিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশের নারী ফুটবল। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইন এবং 73 ধাপ উপরে থাকা শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 128 থেকে 1 লাফে 104-এ উঠে এসেছে আফিদা ঋতুপর্ণাদের বাংলাদেশ। এরপরও নারীদের দায়িত্বে থাকা মাহফুজা আক্তার কিরণের কণ্ঠে আক্ষেপ। সাফল্য আর র্যাঙ্কিংয়ে উন্নতির পরও বিশ্ব ফুটবলের সেরা দলগুলোর কাছে গুরুত্ব বাড়েনি বাংলাদেশের। ফলে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ মিশনের আগে নিজেদের শক্তি যাচাইয়ে বেশ বেগ পেতে হচ্ছে নারী দলকে। পার্সোনাল রিলেশনশিপ দিয়ে করতে হচ্ছে, তো এখানে আমি অ্যাকচুয়ালি ওরকম কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছি না। তো অবশ্যই র্যাঙ্কিংয়ে ভালো করছে, সেটার জন্য তো অবশ্যই পজিটিভ, এবং সবচেয়ে যে জিনিসটা হচ্ছে যে ফিফার এক পজিটিভ ভিউ আমাদের প্রতি আছে। এদিকে অনেক চিঠি চালাচালি আর যোগাযোগের পর থাইল্যান্ড দলের সবুজ সংকেত মিলেছে বাফুফের। 25 এবং 28 অক্টোবর ফিফা উইন্ডোতে 2টি প্রীতি ম্যাচ খেলবে পিটার বাটলারের শিষ্যরা। থাইল্যান্ডেরটা ঢাকায় চেয়েছিলাম, কিন্তু থাইল্যান্ড এগ্রি করে নাই, তারা থাইল্যান্ডেই খেলবে। এখনো পর্যন্ত যতখানি প্ল্যানিং আছে তাতে 6টা ম্যাচ হবে। এখনো অক্টোবর উইন্ডোতে 2টা, নভেম্বর ডিসেম্বর উইন্ডোতে 2টা, এবং জানুয়ারি ফেব্রুয়ারি মিলায়া হবে আরও 2টা। নারী জাতীয় দলের ফুটবলারদের জন্য বাফুফের বাইরে এক্সক্লুসিভ ক্যাম্প করার কথা ভাবছে ফেডারেশন। পিটার বাটলারের নেতৃত্বে যেটি শুরু হবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করছি এখন সন্ধ্যা। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ডাকসুতে নির্বাচনী প্রচার শুরুর দিনই আচরণবিধি লঙ্ঘন, ভোটে থাকবে সেনাবাহিনী। জাকসুতে আপিলে মনোনয়ন পেল 13 জন, রাকসুতে সংগ্রহের মেয়াদ বাড়ল। যেসব দল নির্বাচনে আসবে না তারা মাইনাস হয়ে যাবে, মন্তব্য সালাউদ্দিনের। সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির আগেই সংস্কার বিচার সম্ভব বললেন হাসনাত। ঢাকা বিভাগের 28টি আসনের সীমানার আপিল আমলে নেয় ইসি। আসন বাড়ায় খুশি গাজীপুরের প্রতিনিধিরা, কমায় ক্ষোভ মানিকগঞ্জ মুন্সিগঞ্জবাসীর। 3 দাবিতে শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি, যান চলাচল বন্ধ, 1.5 ঘন্টার অবরোধে বরিশাল কুয়াকাটা মহাসড়কে ভোগান্তি। এবং পুলিশের সাথে গোলাগুলির ঘটনায় মুন্সিগঞ্জে ডাকাতের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান। 5 আগস্টে জেল পালানো 700 কয়েদি এখনো বাইরে। এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন
youtube.com/c/এখন টিভি।